এক ঝাঁক জোনাকি। লেখিকা ইসরাত জাহান অধরা। পর্ব ২। গাড়ি রাস্তার পাশে পার্ক করে নিহান অনিমাকে বলল, চলুন আপনার জন্য বাসা খুঁজে বের করি। নিহানের কথা শুনে অনিমা অবাক হয়ে বলল, এত রাতে বাসা খুঁজে পাবেন আপনি? চেষ্টা করলে অবশ্যই পাবো। চেষ্টা করে তো দেখি পাওয়া যায় কিনা। নিহানের কথা শুনে অনিমা গাড়ি থেকে বের হতে হলো বাসার খোঁজার উদ্দেশ্যে। কিছু রাস্তা হাঁটার পর অনিমা বলল, এখনো তো কোনো বাসাতে টুলেট দেখতে পাচ্ছি না। বাসা তো পাওয়া যায় মাসের শেষ দিকে। এভাবে মাসের মাঝখানে বাসা পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। বলতে বলতেই সামনে একটা বিল্ডিং এ টুলেট দেখতে পেয়ে অনিমাকে হাত দিয়ে দেখিয়ে বলল, ওই যে দেখুন। বলতে না বলতেই বাসা পেয়ে গেছি। চলুন গিয়ে দেখি। বাসার গেটের সামনে লাগানো টুলেট থেকে ফোন নাম্বারটা মোবাইলে ডায়াল করার পর কিছুক্ষণ রিং হতেই এক ভদ্র মহিলা ফোন ধরলেন। নিহান সালাম দিয়ে জিজ্ঞেস করলো, টুলেটে যে বাসা ভাড়ার কথা বলা হয়েছে তা এখনো খালি আছে কিনা। ভদ্র মহিলাটি হ্যাঁ বলে নিহানকে উপরে আসতে বললেন। রুম দেখিয়ে কথাবার্তা বলে ফাইনাল করবেন। নিহান পকেটে ফোন রেখে অনিমাকে বলল, চলুন বাড়ির মালিকের সাথে দেখা করে রুমটা দেখে আসি। কিন্তু টুলেটে তো বলা আছে 4 রুম। 4 রুম দিয়ে আমি কি করব? আমার এক রুম হলেই হবে। আগে দেখে আসি। আর এখন এমনিতেও বাসা খুঁজে পাবেন না। এটা অনেক ভাগ্য করে পেয়েছি। সব দিক থেকে বিবেচনা করে অনিমা রাজি হলো। ভদ্র মহিলার কথা অনুযায়ী 3 তলায় গিয়ে বাসায় নক করতেই দরজা খুলে ভেতরে আসতে বললেন। নিহান আর অনিমা ভেতরে ঢুকতে সোফায় বসতে বলে নিজেও সামনের একটা সিঙ্গেল সোফায় বসে দুজনের দিকে ভালো করে তাকিয়ে বলল, তা তোমরা তো মনে হয় হাজবেন্ড ওয়াইফ। মহিলার কথা শুনে অনিমা তড়িৎ গতিতে নিহানের দিকে তাকালো। ভদ্র মহিলা যে কথা বলবেন তা নিহানের ভাবনায় আসে নাই। অনিমা মাথা মানা করতেই যাবে নিহান অনিমার হাতে হাত রেখে বাধা দিয়ে বলল, জি আমরা ম্যারিড। তোমরাই কি শুধু থাকবে নাকি তোমাদের সাথে আরো কেউ? না, না শুধু আমরাই থাকবো। আচ্ছা, তোমরা ম্যারিড শুনে খুশি হলাম। আসলে ম্যারিড কাপল ছাড়া আমি ভাড়া দেই না, বুঝোই তো। জি, তাহলে চলো তোমাদের বাসাটা দেখিয়ে দিয়ে আসি। জি, তোমাদের কি আমার পছন্দ হয়েছে? এখন বাসা তোমাদের পছন্দ হলেই হয়। বলতে বলতেই 4 তলার বাসার সামনে এসে পড়লেন। চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে পুরো রুম দেখিয়ে বললেন, পছন্দ হয়েছে তোমাদের? বাসা ভাড়াটা যদি বলতেন। বাসা ভাড়ার ব্যাপারে চিন্তা করো না তো। পছন্দ হয়েছে কিনা তাই বলো। জি পছন্দ হয়েছে। তাহলে এখন বাসা ভাড়ার কথায় আসি। দেখো তোমাদের তো বললামই তোমাদের আমার খুব পছন্দ হয়েছে। অনেক ভদ্র তোমরা, দেখেই বোঝা যাচ্ছে। তোমাদের সাথে বাসা ভাড়া 18,000 টাকা, সাথে গ্যাস কারেন্ট বিল আলাদা। বাসা ভাড়ার দাম শুনে অনিমা চমকে বলল, ভাড়া তো অনেক, একটু কমানো যায় না? বাড়িওয়ালার মুখে থাকা পান চিবোতে চিবোতে বললেন, তাহলে 16,000 টাকাই দিও। আর কমাতে পারবো না বাবু। নিহান হেসে বলল, থ্যাংক ইউ, আমি বাসাটা ভাড়া নিতে চাচ্ছি। অ্যাডভান্স কত দিতে হবে? আপনি 16,000 টাকার বাসাটা ভাড়া দিলেন কেন? এত টাকায় আমি বাড়িওয়ালার সাথে কথা বলে অনিমাকে ঘরে বসিয়ে বাইরে গিয়েছেন। ছিল ফ্যান, চাদর, হাঁড়ি পাতিল আরো প্রয়োজনীয় বাজার করতে। খাটও কেনার ইচ্ছা ছিল, তবে সাথে সাথে তো আর খাট পাওয়া যাবে না। অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে। কেবল তোশক আর চাদরই কিনেছে। সবকিছু মিলে বাসায় ফিরে নিহান কেবল ফ্লোরে বসেছিল। বাড়িওয়ালাকে বলে দিয়েছে আজকেই উঠতে চায় সে। বাড়িওয়ালাও রাজি হয়েছে যেহেতু ক্যাশে অ্যাডভান্স পেয়ে গিয়েছে। অনিমার কথা শুনে নিহান বলল,
আর কি করার ছিল? কোথায় থাকতেন আপনি? আর সবচেয়ে বড় কথা, আমার উচিত হয়নি হুট করে কিছু না ভেবে নিয়ে আসাটা। কিন্তু ওই কথাগুলো শুনে আমি নিজেকে আটকাতে পারিনি। লাস্টের কথাটুকু মনে পড়েই বলল, আপনি যে বললেন আমরা ম্যারিড, তাহলে তো আমরা না, তা না, মিথ্যা বললেন কেন? আমার ওই মহিলাকে প্রথম থেকেই মনে হয়েছিল উনি আমাদের সন্দেহ করছেন। কিছুক্ষণ পর পর কথা বলার মাঝে সন্দেহের চোখে তাকাচ্ছিল। আর কোনো বাড়িওয়ালাই চাইবে না তার বাসায় শুধু একজন মেয়ে থাকুক। কোনো সময় অনেক সময় অনেক দুর্ঘটনা হয়, তাই বলতে বাধ্য হয়েছি। দেখলো, নয়তো এখন বাসাটাই খুঁজতে কত কষ্ট হয়েছে আমাদের। এই বাসা বাদ দিয়ে যদি আরেকটা খুঁজতে যেতাম, তাহলে যে বাসা পেতাম সেটাও তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি এখানে থাকবেন নাকি? বাড়িওয়ালা যদি দেখে আপনি নেই, তাহলে তো বুঝে ফেলবে। সমস্যা নেই, বলে দিব অফিসের কাজে বাইরে গিয়েছি। উনি তো আর জানেন না আমি ডাক্তার। আর জানলেও বলে দিব নাইট ডিউটির কাজ করি আমি। ব্যাস, এটা কোনো সমস্যা না। বাই দা ওয়ে, অনেকক্ষণ হয়ে গেল, খিদে পায়নি আপনার? না, মিথ্যা বলছেন কেন? খেয়েছেন সেই দুপুরের দিকে, এখন রাত 10টা বাজে, নিশ্চয়ই খিদা পেয়েছে। বলতে বলতেই পাশে থাকা ব্যাগ থেকে একটা খাবারের প্যাকেট বের করে অনিমার হাতে দিয়ে বলল, খেয়ে নিন। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, তাই বাইরে থেকে খাবার আনাটাকেই বেস্ট মনে করেছে নিহান। এত রাতে গিয়ে আবার রান্নার ঝামেলা না করাই ভালো। অনিমা সামনে খাবার দিয়ে বসে আছে প্রায় 10 মিনিট হলো, এখনো একটা দানাও মুখে তোলেনি সে। আসলে ভাবছে খাবারটা খাওয়া ঠিক হবে কিনা। হুট করেই তো একটা মানুষকে আর বিশ্বাস করা যায় না, যদি কিছু মিশিয়ে থাকে খাবারে। অনেকক্ষণ অনিমাকে বসে থাকতে দেখে নিহান অবাক হলো। মুকুসকে বলল, খাচ্ছেন না কেন? কোনো সমস্যা? অনিমা আমতা আমতা করে বলল, আমি আপনাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যদি খাবারে কোনো ক্ষতিকারক জিনিস মিশাই, তো তাই তো, আমি কথাটা এইভাবে বলতে চাইনি। নিহান আর কিছু না ভেবে অনিমার সামনে থেকে খাবারটা নিয়ে এক লোকমা মুখে নিয়ে খেয়ে প্লেটটা অনিমার কাছে আবার ফেরত দিয়ে বলল, এখন খেতে কোনো অসুবিধা আছে? অনিয়ম মাথা নাড়ালো, মনে মনে শান্ত হলো। আমি তাহলে আজ যাচ্ছি, দরজা ভালো নক করবেন, আর এই যে মোবাইলটা রাখেন, আমার নম্বর সেভ করা আছে, কোনো অসুবিধা হলে কল দিবেন, মনে থাকবে। কিন্তু মোবাইল দরকারই দিচ্ছি, এটা কোনো অসুবিধা হলে আমি জানবো কি করে? যাই হোক, আসছে, বলে বাসা থেকে বেরিয়ে গেল। এত রাতে কোথায় যাচ্ছ তুমি? কয়েক সিঁড়ি পেরিয়ে নিহান কথাটা শুনে পিছনে তাকিয়ে দেখলো বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে। আপনি এত রাতে? সিসি ক্যামেরায় দেখলাম বাইরে যাচ্ছ, কিসের কারণে? সাব মানে বাসায় লবণ নেই, সেটা কিনতে যাচ্ছি। সামান্য লবণের জন্য বাইরে যাচ্ছ? আমার সাথে আসো। নিহান বাড়িওয়ালার পিছু পিছু গেল। কিছুক্ষণের মধ্যেই তিনি একটা ছোট কাচের বাটিতে লবণ এনে নিহানের হাতে দিয়ে বলল, বুঝলে, রাস্তাটা তেমন ভালো না, ছিনতাইকারীর দল বসে থাকে, তাই রাতের বেলা না যাবার চেষ্টা করবা। আর কোনো প্রয়োজন হলে আমাকে বলবা, আমি চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। অনিমা তখনও খাচ্ছিল। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনে মুখ ভর্তি খাবার নিয়ে সামনে তাকাতেই দেখলো নিহান মুখ কালো করে রুমে ঢুকছে। মুখের খাবারটুকু শেষ করে বলল, ফিরে আসলেন যে? কেন, কিছু ফেলে নিয়ে চলে গিয়েছিলেন? না, তাহলে? নিহান পুরো ঘটনা খুলে বলতেই অনিমা অবাক হয়ে বলল, তাহলে এখন? এখন কি করবেন? এক কাজ করা যায়, আপনি এই রুমেই থাকুন, আমি পাশের রুমটাতে থাকছি। কিন্তু পাশের রুমটা পুরাই খালি। খালি ফ্লোরে ঘুমাবেন কিভাবে? আমার অভ্যাস আছে, আমি গেলাম ঘুমাতে, আপনিও খাবার শেষ করে ঘুমিয়ে পড়ুন। ফিরে আসলেন যে? কোনো কিছু ফেলে দিয়ে চলে গিয়েছিলেন? না, তাহলে?
নিহান পুরো ঘটনা খুলে বলতেই অনিমা অবাক হয়ে বলল, তাহলে এখন এখন কি করবেন? এক কাজ করা যাক, আপনি এই রুমেই থাকুন, আমি পাশের রুমটাতে থাকছি। কিন্তু পাশের রুম তো পুরাই খালি, খালি ফ্লোরে ঘুমাবেন কিভাবে? আমার অভ্যাস আছে, আমি গেলাম ঘুমাতে, আপনিও খাবার শেষ করে ঘুমিয়ে পড়ুন। নিহান পাশের রুমে ঢুকেই ফ্লোরে বসে পড়ল। বাতাস যে বাতাসেই পকেটে থাকা মোবাইলটা তীব্র শব্দে বেজে উঠল। এত রাতে আবার কে ফোন করলো ভেবে পকেট থেকে মোবাইল বের করতেই ফোনের স্ক্রিনে মা নামটা ভেসে উঠল। ফোনটা রিসিভ করে কানের পাশে ধরতেই চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, কিরে বাসায় আসলি না যে? এত রাত হয়ে গেছে, কই তুই? নিহান ঠিক গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে না। যতবারই বলতে গেছে ততবারই মার কাছে ধরা খেয়েছে। এমন একটা সমস্যায় বলতে হবে যাতে করে মা না বুঝে। নিজেকে সামলিয়ে জিহ্বা দিয়ে ঠোঁটটাকে ভিজিয়ে বলল, একটু আগে রওনা হচ্ছিলাম বাসায় যাবার জন্য, কিন্তু একজন সিরিয়াস পেশেন্ট এসে গিয়েছে। এখন ওনার অপারেশনটা আমাকে করতে হবে। রেডি হচ্ছে সবকিছু, আর কিছুক্ষণের মধ্যেই অপারেশন শুরু হবে। কালকে একেবারে রাতে আসবো সব কাজ শেষ করে। ফোন করে জানতে হয় না কত টেনশনে ছিলাম জানিস? সরি আম্মু, মনে ছিল না। যাই হোক, খেয়েছিস কিছু? কিছুক্ষণ আগে খাবার দিয়ে গেল, খেয়ে নিয়েছি। এখন রাখি, অপারেশনের টাইম হয়ে গিয়েছে, পরে দেরি হয়ে যাবে। আচ্ছা, সাবধানে থাকিও, আর মেডিসিন নিয়েছো? আচ্ছা রাখি তাহলে, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে একটা শ্বাস ফেললো। যাক, আম্মু কিছু বুঝে নাই। বুঝলে যে কি হতো আল্লাহই জানে। পরক্ষণেই মোবাইলটা পাশে রেখে হাঁটু ভাঁজ করে বসলো। মিস অনিমা, আপনি কি জানেন আমি আপনার জন্য মিথ্যা বলেছি আম্মুর কাছে? যে ছেলে বড় হবার পর একবারও মিথ্যা বলেনি সে ছেলে আজ তার মার কাছে মিথ্যা বলেছে। সবচেয়ে বড় কথা, ধরাও পড়েনি। এত বড় অসাধ্য কাজটা করে সে সাধন করেছে, ভাবতে পারছেন? শুধুমাত্র আপনার জন্য। আপনি কবে আমায় বুঝবেন? তবে বুঝতে পারবেন আমি কিসের জন্য আপনার পাশে আছি, কিসের জন্য আপনাকে নিয়ে সারা দুনিয়ার সাথে লড়ছি, ইভেন নিজের মা বাবার সাথেও। কবে একটু বুঝদার হবেন আপনি অনিমা? ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। অনিমাকে তো খুব করে বলে দিল ফ্লোরে ঘুমাবার অভ্যাস আছে তার, কিন্তু এখন সে কিভাবে ঘুমাবে? খালি ফ্লোরে কি ঘুমানো যায়? ও কোনোদিন ঘুমায়নি। তবুও একটু চেষ্টা করলো, দেখা যাক, ঘুম আসলেও আসতে পারে ভেবে 5-10 মিনিট শুয়ে থাকার পরও ঘুম চোখে ধরা দিল না। বিরক্ত হয়ে শুয়ে থেকে উঠে বসে পড়লো। সকালে অনিমার ঘুম ভাঙলো চোখে মুখে সূর্যের আলো পড়ায়। মোবাইলে টাইম চেক করতেই দেখলো 7টার কাছাকাছি বেজে গেছে। ফ্লোরে ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিল, কখন 7টা বেজে গেছে টেরই পায়নি। অনিমা শুয়ে থেকে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। হাত মুখ ধুয়ে চুলটাকে হাত দিয়ে কোনো মতে খোপা করলো। এখনো কিছুই তো রান্না হয়নি, অথচ বাবার বাসায় ফজরের নামাজ পড়েই রান্না বান্নার কাজ সারতে হতো। কি করে যে দেরি হয়ে গেল! উনি কি ভাববে? নিশ্চয়ই মনে করবে আমি ইচ্ছে করে এতক্ষণ ঘুমিয়েছি। দরজা ঠেলে বের হয়ে কিছু দূর এগিয়ে কিচেন রুমে যেতেই দেখলো নিহান কি যেন করছে। অনিমা কয়েক পা এগোতেই নিহান প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, উঠে পড়েছেন? আপনি আমায় ডাক দেননি কেন? তাহলে তো আমি সবকিছু বানাতাম। ডাক দিতে চেয়েছিলাম, বাট পরে মনে হলো কি দরকার, যেহেতু আমি রান্না করতে পারি তাই আর ডাক দেইনি। নিহান কিচেন রুম থেকে একটা প্লেট একটু এগিয়ে এসে অনিমার হাতে দিয়ে বলল, খেয়ে নিন, বলে নিজের প্লেটটা নিয়ে ফ্লোরে বসে পড়ল। কিছুক্ষণ খাওয়ার পর সামনে তাকাতেই দেখলো অনিমা এখনো হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, কি যেন ভাবছে সে। ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিহান যে ওর দিকে তাকিয়েছে সেটাও টেরই পায়নি। নিহাম শান্ত স্বরে বলল, মিস অনিমা,
আপনি কি এখনো আমার উপর বিশ্বাস করতে পারছেন না? নিহানের কথা শুনে চমকে নিহানের দিকে তাকাতেই দেখলো নিহান তাকিয়ে আছে। না না, এমন কোনো কিছুই নয়। তাহলে কি এত ভাবছেন? আর খাবার খাচ্ছেন না কেন? কোনো সমস্যা? না, এই তো খাচ্ছে বলে বসে খাওয়া শুরু করলো। প্লেটে রুটি চিরতে গিয়ে দেখলো রুটির আকার মানচিত্রের মতো হয়েছে। অনিমা হালকা হাসলো রুটির অবস্থা দেখে। দেখেই বোঝা যাচ্ছে লোকটা অনেক চেষ্টা করেছে গোল করার, কিন্তু সে গোল করায় ব্যর্থ হয়ে যেভাবে হয়েছে সেভাবেই টেনে নিয়েছে। নিহান অনিমার দিকে তাকিয়েছিল খাবার খেয়ে অনিমার মুখের রিয়াকশন দেখার জন্য। পর মুহূর্তে রুটির দিকে তাকিয়ে হাসতে দেখে নিজেও হেসে ফেললো। টানা 7 বার বেলেছে সে রুটিটাকে, কিন্তু প্রত্যেকবারই বলার সময় এক এক সেভ হয়, গোল হয় না। তবুও হাত দিয়ে যত সম্ভব পেরেছে গোল করেছে। আমার বানানো রুটি দেখে যদি আপনার মুখে হাসি ফুটে, তাহলে আপনার জন্য আমি এভাবে হাজারো বাজে আকৃতির রুটি প্রতিদিন বানাতে রাজি। নিজের চিন্তায় নিজেরই হাসি পেল নিহানের। কি এক বাজে চিন্তা! খাওয়া দাওয়া শেষ করে প্লেট কিচেনে রেখে আবার ফিরে এসে বলল, মিস অনিমা, দুপুরের খাবার কিচেনে রাখা আছে, খিদে পেলে খেয়ে নিবেন। আর অথবা প্লেটগুলো ডুবিয়ে ভুলেও ধুতে যাবেন না, আমি এসে পরিষ্কার করব ওইগুলোকে। আর কোনো প্রয়োজন হলে আমাকে কল করবেন, আপনার মোবাইলে সেভ করা আছে আমার নাম্বার। খাবার খারাপ হলেও কষ্ট করে খেয়ে নিবেন। এর আগে রান্না করিনি আমি, তাই জানিও না খাবার ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তবে খাবার উপযুক্ত যে হয়েছে সেটা আমি বলতে পারি। আস্তে আস্তে রান্না করতে করতে ঠিক হয়ে যাবে। সাবধানে থাকবেন, দরজা ভালো করে লক করবেন, ঠিক আছে? লোকটা যে এত কথা বলতে পারে তা অনিমা ভাবেনি। সব সময় যত বড়ই দেখা হয়েছে তত বড়ই দুই একটা ছাড়া তেমন কথা বলেনি। অনিমা মাথা নাড়ল। আসছি তাহলে বলেই ঘর থেকে বেরিয়ে গেল। নিহানের যাওয়ার দিকে তাকিয়ে দরজা বন্ধ করে ফ্লোরে বসলো। ওই একা 16,000 টাকা বাসা ভাড়া থাকছে। এভাবে অন্যের ওপর নির্ভর করে কতদিন চলবে? না, কিছু একটা করতে হবে। এভাবে অন্যের ওপর বসে পায়ের ওপর পা তুলে তো খাওয়া যায় না। কিন্তু এখন সে করবেটা কি? এখন তো না যে ও চাকরি করে, কে ওকে চাকরি দিবে এমন একটা সময়? আগে যে অফিসে কাজ করতো সে অফিসে যাবে কি? কিন্তু সে তো নিজেই নিহানের কথায় চাকরিটা ছেড়ে দিয়েছিল। এখন গেলেই কি ওরা ওকে মেনে নিবে? এভাবেও তো সারাদিন বসে থাকা যায় না। সোহান অনিমাদের বাড়ির সোফায় বসে আছে। অনিমার মা এক গ্লাস শরবত এনে টেবিলের উপর রাখলো। এমনিতেই যা গরম পড়েছে, ঠান্ডা শরবত দেখে সে নিজেকে সামলাতে পারলো না। এক ঢোকে পুরো গ্লাস খালি করে টেবিলের উপর খালি গ্লাসটা রেখে বলল, আমাকে ডেকেছিলেন কেন? আমি যা বলার অনিমাকে বলে দিয়েছি। সে কি আপনাদের বলেনি কিছু? হ্যাঁ, বলেছে। তাহলে আমার এত মূল্যবান টাইম নষ্ট করার মানে কি? আপনি জানেন আমি আজাইরা বসে থাকি না, কত কাজ থাকে আমার। আমি সেই কাজ পেলে এখানে এসেছি। শান্ত হও বাবা, এত অল্পতেই রেগে গেলে হয় নাকি? শোনো, তোমাকে যে কথা বলতে ডেকেছি সেটা তোমার এবং আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিসের জন্য ডেকেছেন সেটা যদি বলতেন। সোহান অনিমাদের বাড়ির সোফায় বসে আছে। অনিমার মা এক গ্লাস শরবত এনে টেবিলের ওপর রাখলো। এমনিতেই যা গরম পড়েছে, ঠান্ডা শরবত দেখে সে নিজেকে সামলাতে পারলো না। এক ঢোকে পুরো গ্লাস খালি করে টেবিলের ওপর খালি গ্লাসটা রেখে বলল, আমাকে ডেকেছিলেন কেন? আমি যা বলার অনিমাকে বলে দিয়েছি। সে কি আপনাদের বলেনি কিছু? হ্যাঁ, বলেছে। তাহলে আমার এত মূল্যবান টাইম নষ্ট করার মানে কি? আপনি জানেন আমি আজাইরা বসে থাকি না, কত কাজ থাকে আমার। আমি সেই কাজ ফেলে এখানে এসেছি। শান্ত হও বাবা, এত অল্পতেই রেগে গেলে হয় নাকি? শোনো, তোমাকে যে কথা বলতে ডেকেছি সেটা তোমার এবং আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিসের জন্য ডেকেছেন
সেটা যদি বলতেন তাহলে অনেক উপকার হতো। তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। অনিমার মার অনেক রাগ হলো সোহানের উপর। ইচ্ছে করছে সোহানের গালে দুইটা থাপ্পড় দিয়ে কড়া কয়েকটা কথা শোনাতে। একে তো অনিমার সাথে চিট করেছে, তার উপর এখন বড় বড় গলায় কথা বলছে, ধমক দিচ্ছে। মনে হচ্ছে যেন দোষটা ও করে নাই, অনিমা করেছে। কিন্তু এমন একটা সময় নিজেকে রাখতে দিলে হবে না, ঠান্ডা রাখতে হবে মাথা। ঠান্ডা রাখলে তো ওরই লাভ, মেয়ের বিয়ে ডাক্তারের সাথে হবে, এর থেকে বড় লাভ কি আর আছে। না, রেগে গেলে হবে না ভেবে নিজেকে দমিয়ে নিলেন। একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে মুখে হাসি ফুটিয়ে বললেন, অনিমা যে প্রেগনেন্ট তা কি তুমি জানো? সোহান প্রথমে অবাক হলো, কই অনিমা তো এই কথা বলেনি। নিজেকে সামলিয়ে বলল, তো অনিমা প্রেগনেন্ট, আমি কি করব? ওর সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে আমাদের। আর ওর থেকে মতামত নিয়েই হয়েছে, নিজ ইচ্ছায় আমাকে ডিভোর্স দিয়েছে, কোনো জোরাজুরি করিনি আমি। তাহলে এখন আমাকে সব জানাচ্ছেন কেন? অনিমার মা হাসলেন, ছেলেটা এত বোকা কেন? ভেবে আরেকটু হেসে সামনের টেবিল থেকে চায়ের কাপটা এক চুমুক দিয়ে বলল, তুমি যে কথাগুলো বলছো সেটা আমিও জানি যে অনিমা নিজ ইচ্ছায় তোমাকে ডিভোর্স দিয়েছে, কেন ফোর্স করেনি সাইন করাতে। কিন্তু তুমি নিশ্চয়ই জানো প্রেগনেন্ট অবস্থায় বিবাহিত দম্পতির মাঝে কোনো প্রকার ডিভোর্স হয় না। ইসলামী নিয়ম অনুযায়ী তোমরা এখনো আলাদা হওনি। অনিমা নিহাত ভালো শান্ত শিষ্ট মেয়ে বলে তোমাকে কিছুই বলেনি, কিন্তু ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তোমার করা অন্যায় মেনে নিত না কোনোদিন। আপনি আমাকে এখন এসব কথা কেন বলছেন? আপনি তো জানতাম না ও প্রেগনেন্ট, এতে আমার দোষ কোথায়? জানতে না, এখন তো জেনেছো। আমি চাইছি তুমি অনিমাকে মেনে নাও, আবার ফিরিয়ে নাও, অ্যাটলিস্ট বাচ্চাটা হবার আগ পর্যন্ত। বাচ্চাটা হয়ে গেলে তোমরা আলাদা হয়ে যেও। মানে এসব কি বলছেন? আমি যাকে ভালোবাসি তার কি হবে? কয়দিন বাদে আমরা বিয়ে করব। তোমার ভালোবাসার মানুষের কি হবে সেটা আমি কি করে জানবো? আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, আর তুমি যদি তা না মানো তাহলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। আমাকে অনিমার মতো গরম মনের ভেবো না। দুনিয়া উল্টে গেলেও আমি যা বলি তাই করি। তোমার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। আমি অনিমার সাথে দেখা করতে চাই। ও কোথায়? যা কথা বলার আমি ওর সাথে বলবো। ওকে খুঁজে বের করার দায়িত্ব তো তোমার। আমি কি করে জানবো? সোহান ভ্রু কুঁচকে বলল, মানে অনিমা কি এই বাসায় নেই না? কেন? ওর তো এ বাসাতেই থাকার কথা ছিল, বাট ও চলে গিয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? সবগুলো কথা। সোহান রেগে বলল, আপনারা একজন অচেনা ছেলের সাথে কিভাবে যেতে দিলেন অনিমাকে? আপনাদের কি দোষ ওই ছেলের হাত ধরে নিয়ে গেছে? জোর করে অনিমার যাবার কোনো ইচ্ছা ছিল না। ওই ছেলের চেম্বারের ঠিকানা, বাসার ঠিকানা দিন। নিশ্চয়ই অনিমাকে নিজের বাসাতে রেখেছে। না, ও নিজের বাসাতে অনিমাকে রাখলে ওর মা বলতো আমাকে। আমি শিওর নিহান ওকে ওর বাড়িতে তুলেনি, অন্য কোনো জায়গায় রেখেছে। তাও দিন, ওর বাবা মার জানা উচিত যে ওনার ছেলে জোর করে অন্য মেয়েকে নিজের কাছে আটকে রেখেছে। আমি জানাবো ওনাদের। তোমার যা মন চায় করো। সোহানের হাতে ঠিকানা দিতেই সোহান বেরিয়ে পড়লো। অনিমার মা হেসে মনে বললেন, এখন আমার মেয়ের বিয়ে কেউ আটকাতে পারবে না। নিহানের সাথেই ওর বিয়ে হবে। অনিমা, খুব ভেবেছিলি একটা ডাক্তার বড়লোক ছেলেকে নিজের বশে এনে বিয়ে করে ফেলবি। তোর সব আশায় আমি এক বালতি পানি ঢেলে দিলাম। তোর বাচ্চাটা হবার আগ পর্যন্ত সোহান তোকে মেনে নিতে নিতে তিথির সাথে নিহানের বিয়েটা হয়ে যাবে। আর বিয়েটা হয়ে গেলে সোহান যদি তোকে লাথি দিয়ে বের করে দেয়, তাহলে আমার কিছুই আসবে যাবে না। জাস্ট কয়েকটা মাস। আহারে, তোর আর সুখের মুখ দেখা হলো না।
যেই দুঃখী কপাল নিয়ে জন্মেছিস সে দুঃখী কপাল নিয়েই সারা জীবন থাকা লাগবে তোর। তোর দুঃখে আমার এত কান্না পাচ্ছে কেন? ভেবেই হাসতে লাগলেন। অতীত। অনিমা স্কুল শেষে কোচিং করে বাসায় ফিরছিল। এই কোচিংটাও না কেন যে স্কুল ছুটির পর পরই ক্লাস করায় না কে জানে। এত কি এনার্জি থাকে টানা 5 ঘন্টা ক্লাস করে কোচিং এর জন্য আবার 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগে। তখন মিস ছোট ক্লাসের মেয়েগুলোকে পড়ান। ওদের ক্লাসের বেশিরভাগ মেয়েই যাদের বাসা কোচিং এর কাছাকাছি, তারা বাসায় গিয়ে ওই 1 ঘন্টা খেয়ে দেয়ে ড্রেস চেঞ্জ করে রেস্ট নিয়ে ক্লাস করতে আসে। কিন্তু অনিমার বাসা একটু দূরে হওয়ায় বাসায় গিয়ে আর রেস্ট নেওয়া হয় না। সরাসরি স্কুল শেষ করেই কোচিং এর জন্য বসে থাকে ওয়েটিং রুমে। সেই ক্লাস শেষ করেই আস্তে ধীরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অনিমা। হাতে একটা ছাতা, বৃষ্টি পড়ছে, চারিদিকে বৃষ্টির আবছা হয়ে আছে। হাতের কাছে একটা টাকাও নেই যে রিক্সা করে যাবে। হাঁটতে হাঁটতে একটা ফোঁপানো আওয়াজ পেল। মনে হচ্ছে সামনের গলিটার ভিতর থেকেই কান্নার আওয়াজ আসছে। অনিমার ভুরু কুঁচকে এলো, কয়েক পা এগুয়ে গেল। 2 কদম হেঁটেই থামিয়ে নিল নিজেকে। কি করতে যাচ্ছিল সে? এই বৃষ্টির মধ্যে একা একটা মেয়ে হয়ে সামান্য কান্নার আওয়াজ শুনে গলির ভিতর ঢুকে যাচ্ছিল। যদি ফাঁদ হয় এটা, ওকে বোকা বানানোর জন্য। এখনকার যুগে কাউকেই বিশ্বাস করতে নেই। ভেবেই নিজেকে সামলিয়ে পিছন ফিরে ফির যাওয়ার পা বাড়াতেই আবার কান্নার আওয়াজ শুনে কানে এলো। আচ্ছা, ও যা ভাবছে তা যদি না হয়, যদি সত্যিই কারোর সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সামান্য সন্দেহের জন্য নিজের ভালোর জন্য একজনের যদি ক্ষতি হয়ে যায়, না গিয়ে দেখা উচিত। খারাপ কিছু হলে বা কারোর ফাঁদ হলে তা থেকে বেরিয়ে আসার ক্ষমতা অনিমার আছে। ভেবেই বুকে ফু দিয়ে মনে সাহস জুগিয়ে গলির দিকে এগিয়ে গেল। গলির কাছাকাছি আসতেই উকি দিয়ে সামনে তাকাতেই একটা ছেলেকে ঘিরে বাকি 4-5 জন ছেলে দাঁড়িয়ে আছে। মাঝে থাকা ছেলেটা ভয়ে দাঁড়িয়ে কাঁপছে, আর বাকি ছেলেরা গুলো তা দেখে মজা নিচ্ছে। অনিমা আড়াল থেকে বেরিয়ে ধমক দিয়ে বলল, কি হচ্ছে কি এখানে? অনিমার কণ্ঠ শুনে ছেলেগুলো অনিমার দিকে তাকিয়ে বলল, আপু, আমাদের ব্যাপারে আপনাদেরকে সলভ করতে দিন, প্লিজ আমাদের মাঝে আসবেন না। আমি তোমাদের মাঝে আসবো না, আসতেও চাইনি, কিন্তু একটু আগে দেখলাম পুলিশ গাড়ি করে এদিকেই আসছে। যদি ওরা দেখে তোমরা মিলে একটা ছেলেকে অত্যাচার করছো, তাহলে কিন্তু জেলে নিয়ে যাবে তোমাদের। মা বাবা ডাকাবে। সেটা কি খুব বেশি ভালো হবে? সত্যি বলছো? হ্যাঁ, বিশ্বাস না হলে ওয়েট করতে পারো। যখন আসবে তখন আমাকে কিছু বলতে পারবে। তোমাদের বড় বোন হিসেবে জাস্ট আমার দায়িত্ব পালন করলাম। ছেলেগুলো অনিমার কথা শুনে দৌড়ে পালিয়ে গেল। অনিমা ওদের দৌড়ে দেখে হেসে সামনে তাকাতেই দেখলো ছেলেটা মাটিতে হাঁটু মুড়ে বসে আছে, ভয়ে কাঁপছে। অনিমা কয়েক পা এগিয়ে ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, কোনো ভয় নেই, ফাজিলগুলো চলে গেছে, উঠো। ছেলেটা মাথা উঁচু করে অনিমার দিকে তাকালো, চোখে মুখে এখনো ভয়ের ছাপ উপস্থিত। অনিমাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। অনিমা হেসে হাঁটু মুড়ে নিচু হয়ে বলল, ওরা তোমার কিছু করতে পারবে না, আমি এসে গেছি পিচ্চি, উঠো। যেভাবে বৃষ্টিতে ভিজছো ঠান্ডা লেগে যাবে তো। আর তোমার মুখে রক্ত লেগে আছে কেন? ওরা কি তোমায় মেরেছে? ছেলেটি কোনো উত্তর দিল না, চুপচাপ তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা, বলতে হবে না তোমায়, আমার হাত ধরে দাঁড়াও। ছেলেটা অনিমার হাত ধরে দাঁড়াতে দাঁড়াতে বলল, পুলিশ কি সত্যিই আসছে এদিকে? কোনো ভয় নেই, ফাজিলগুলো চলে গেছে, উঠো। ছেলেটা মাথা উঁচু করে অনিমার দিকে তাকালো, চোখে মুখে এখনো ভয়ের ছাপ উপস্থিত। অনিমাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। অনিমা হেসে হাঁটু মুড়ে নিচে হয়ে বলল, ওরা তোমার কিছু করতে পারবে না, আমি এসে গেছি পিচ্চি, উঠো। যেভাবে বৃষ্টিতে ভিজছো ঠান্ডা লেগে যাবে।
আর তোমার মুখে রক্ত লেগে আছে কেন? ওরা কি তোমায় মেরেছে? ছেলেটি কোনো উত্তর দিল না, চুপচাপ তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা, বলতে হবে না তোমায়, আমার হাত ধরে দাঁড়াও। ছেলেটা অনিমার হাত ধরে দাঁড়াতে দাঁড়াতে বলল, পুলিশ কি সত্যি আসছে এদিকে? অনিমা হেসে বলল, এই বৃষ্টির মধ্যে কেন পুলিশ আসবে? মিথ্যা বলেছি যাতে ওরা চলে যায়, না হলে তো ছাড়তোই না। ও আরেকটা জিনিস বলেই কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে একটা ব্যান্ডেজ খুলে ছেলেটার কপালে লাগিয়ে দিতে বলল, ইস, ছেলেগুলো কিভাবে মেরেছে! এভাবে মারে কেউ? রক্ত বের হচ্ছে কপাল থেকে। এইটুকু ছেলেরাও আজকাল মারপিট করে। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। ছেলেটা মাথা নেড়ে সম্মতি জানালো। তোমার নাম কি? মাহির। বা, বেশ সুন্দর নাম। আমার নাম অনিমা, তুমি আমাকে আপু বলে ডাকতে পারো। ঠিক আছে। সরি, আমার কাছে ছাতা নেই, নয়তো ছাতা মাথায় করে নিয়ে যেতাম। কিছুক্ষণ হাঁটার পর মহির বলে উঠল, এখানে আমার বাসা। অনিমা মাথা তুলে তাকাতেই অবাক হয়ে বলল, আরে, আমার বাসাও তো এখানে। ভাড়া থাকো তোমরা? আগে তো দেখিনি কোনোদিন, নতুন এসেছি। ও আচ্ছা, এজন্যই দেখিনি বোধহয়। আচ্ছা, তাহলে তুমি তোমার বাসায় যাও। আর কোনো অসুবিধা বা ওই ছেলেগুলো আবার বিরক্ত করলে আমাকে বিচার দিবা, বুঝেছো? সহ্য করবে না একদম। আচ্ছা, আসি তাহলে। অবশ্যই। বাই। সোহান অনিমার মার দেওয়া চিঠিখানা অনুযায়ী ঠিকানার চেম্বারে আসলো। নিহান তরুণ রোগী দেখছিল সেখানে। হঠাৎ দরজার নকের শব্দে সামনে তাকাতেই সোহানকে দেখলো। সোহানকে দেখা মাত্রই মুখ কুঁচকে এলো নিহানের। এই লোক এখানে কি করছে? সামনে থাকা রোগীটাকে দ্রুত মেডিসিন দিয়ে নার্সকে বলে দিল 5 মিনিট ব্রেকের কথা। এই 5 মিনিটে অন্য কোনো রোগী যেন না আসে সেই কথাও বলে দিয়েছে। অতঃপর নার্স যেতেই দরজার দিকে তাকিয়ে হেসে বলল, আরে সোহান যে, আসুন আসুন, ভেতরে আসুন। তা কি মনে করে? নিহানের হাসি দেখে সোহানের গা জ্বলে উঠল। নিজেকে সামলিয়ে বলল, অনিমা কোথায়? অনিমার কথা হঠাৎ জিজ্ঞেস করছেন? যেটা বলছে সেটার উত্তর দিন। অনিমা কোথায়? কারণ না জেনে তো আপনাকে আমি ঠিকানা দিব না। দরকার আছে আমার ওর সাথে। কি দরকার? আমাদের ডিভোর্স সম্পর্কে কথা আছে আমার। তাহলে তো বিষয়টা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। নিহানের খাপছাড়া কথাগুলো শুনে সোহানের রাগ তরতর করে বাড়ছে। দাঁতে দাঁত চেপে বলল, হেয়ালি না করে ঠিকানাটা বলুন। নিহান ঠিকানা কাগজে লিখে সোহানকে দিতে দিতে বলল, আমি যদি দেখি আপনি অনিমার ক্ষতি করার চেষ্টা করেছেন তাহলে আমি মেনে নিব না সেটা। কথাটা মাথায় রাখবেন। অনিমা পুরো ফ্ল্যাটটা পরিষ্কার করছিল। ধুলোবালি সবগুলো রুমের মধ্যে পড়ে আছে, সেগুলোও ঝাড়ু দিচ্ছিল। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে সোজা হয়ে দাঁড়ালো। এই দুপুরের দিকে কে আসলো? কেউ তো এখানে আসার কথা না, ভেবেই ভ্রু কুঁচকে এলো। ঝাড়ুটা ফ্লোরে ফেলে দরজার সামনে গিয়ে দরজা খুলতেই সোহানকে দেখে আত্মা কেঁপে উঠল অনিমার। সোহান ততক্ষণে দরজা ঠেলে ভেতরে ঢুকে গিয়েছে। আমার বাচ্চার কথা বলনি কেন? বাচ্চার কথা সোহানকে কে বলল? ও তো বলেনি। নিহান বলেছে, কিন্তু উনি কেন বলবে? কি হলো, অ্যানসার দিচ্ছ না কেন? অনিমা মনে মনে নিজেকে শক্ত করে নিল। বাচ্চার কথা বলাটা কি খুব বেশি প্রয়োজন ছিল? অবশ্যই ছিল। বাবা হিসেবে আমার অধিকার আছে জানার। অনিমা হাসলো, হাসতে হাসতেই বলল, অধিকার? কোন অধিকারের কথা বলছো? তোমার অধিকার কি আছে? তুমি নিজেই সে অধিকার থেকে বেরিয়ে গিয়েছো। এখন কোনো মুখে অধিকারের কথা বললো? তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি রুড বিহেভ করে ফেলছো? আসলে তোমার সাথে কথা বলার জন্য এর থেকে ভালো শব্দ আমার মুখ থেকে বের হচ্ছে না। কিসের জন্য এসেছো? দেখো, তুমি বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে ফেলো। কি? এসব কি বলছো? আমি কেন বাচ্চাটাকে মেরে ফেলবো? এই বাচ্চার জন্য আপনি এনাকে বিয়ে করতে পারছি না। আর তুমি একা একে কিভাবে পালবে?
তোমারই সুবিধা হবে তাই বলছি। একজন বাবা হয়ে তোমার মুখে এসব কথা আসে কি করে? বাধ্য হয়েই বলছি, তোমার আর আমার ভালোর জন্য। তুমি কি যাবে এখান থেকে নাকি আমি পুলিশ ডাকবো? বাচ্চাটা আমার, বাচ্চাকে আমি পালন করব, কোনোদিন তোমার ছায়াও ফেলতে দিব না ওর ওপর। তোমার মা যে বললেন তোমাকে মেনে নিতে বাচ্চার জন্য, তাহলে নাকি উনি কেস করবে আমাকে নিয়ে। অনিমা মার কথা শুনে অবাক হলো। মা এইসব কথা কেন বলেছেন সোহানকে? এটাই ওর মাথায় আসছে না। তেমন কোনো কিছুই হবে না। ভবিষ্যতে তুমি তোমার বাচ্চাকে আমার সম্পত্তির ভাগাভাগির জন্য উস্কে দেবে না, এর প্রমাণ কি? যেহেতু ওর আমার বাচ্চা, সেহেতু ওর সম্পর্কে অধিকার আছে আমার সম্পত্তির উপর। একটা মানুষ কি করে এত খারাপ হয় সেটাই অনিমা বুঝতে পারছে না। সোহানকে না দেখলে হয়তোবা জানতোই না এই মানুষটার সাথে সে কি করে ঘর করছিল, সংসার করছিল, ভালোবেসেছিল। কি হলো, কথা বলছো না কেন? কি দেখছো? না কিছু না। আমার বাচ্চা জানতেই পারবে না তুমি ওর বাবা। আমি ওকে সেই পরিচয় দিব না। তুমি জানো তোমার সম্পত্তির ওপর আমার এক ফোঁটাও লোভ নেই, ছিল না আর ভবিষ্যতেও থাকবে না। আমি এখন আর তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, একটা শব্দও না। বের হয়ে যাও। যাচ্ছি, কিন্তু তোমার দেওয়া কথাটা মাথায় রেখো। আমি কোনো অশান্তি চাচ্ছি না। অনিমা বসে পড়লো ফ্লোরে হাঁটু মুড়ে। একটা মানুষ নিজের স্বার্থের জন্য কি জন্য নিজের সন্তানকে মেরে ফেলবার কথা বলতে পারে? আচ্ছা, এই 1 বছরের সংসারে সোহানকে একবারও ওর ওপর মায়া হয়নি? একদিনের জন্য কি অনিমাকে ভালোবাসেনি? কথাগুলো বলার আগে ওর কি একবারও বিবেকে বাঁধলো না নিঃসন্তানকে মেরে ফেলবার পরামর্শ দেওয়ার জন্য? নিহান আজকে তাড়াতাড়ি হাসপাতাল থেকে বেরিয়ে পড়েছে। অনিমাকে দেখতে যাওয়াটা জরুরি। সোহান কেন অনিমার সাথে দেখা করতে চাইলো? ক্ষতি করে ফেলেনি তো অনিমার? ভেবেই গাড়ির স্পিড দ্বিগুণ বাড়িয়ে দিল। গাড়ি পার্ক করে সিঁড়ি বেয়ে দরজার কাছে এসে দরজায় নক করবার জন্য হাত রাখতে দরজা খুলে গেল। ভ্রু কুঁচকে নিহানের। দরজা খোলা কেন? দরজা ঠেলে বাসার ভেতরে ঢুকতেই আরো অবাক হলো। সারা রুম অন্ধকার, একটাও লাইট জ্বালানো নেই। পকেট থেকে মোবাইল বের করে টর্চ লাইট অন করে সুইচের কাছে গিয়ে লাইট জ্বালাতেই দেখলো অনিমা ফ্লোরের নিচে হয়ে হাঁটু মুড়ে বসে আছে। ধক করে উঠল নিহানের বুক। অনিমা এভাবে বসে আছে কেন? লাইট অফ করে দরজা খুলে এক এক পা করে এগিয়ে গেল অনিমার দিকে। নিচু হয়ে বসলো অনিমার সামনে। মিস অনিমা, কি হয়েছে? এভাবে বসে আছেন কেন? অনিমা কোনো উত্তর দিল না। কিছু তো বলুন অনিমা, এভাবে চুপ করে থাকবেন না। আবারও কোনো উত্তর দেয়নি অনিমা। সোহান কি কিছু বুঝেছে আপনাকে? কি বলেছে? উনি আপনার সাথে দেখা করতে চেয়েছিল কেন? অনিমা এবার মাথা তুলে নিহানের দিকে তাকালো। পুরো চোখ মুখ লাল হয়ে আছে, মাথার চুল এলোমেলো। সোহান যে এসেছিল আপনি জানলেন কিভাবে? আপনি কি তাহলে ওনাকে ঠিকানা দিয়েছেন? সোহান আজকে আমার চেম্বারে এসেছিল, বলল আপনার সাথে নাকি জরুরি কথা আছে, দেখা করতে চায়। উনি যেহেতু আপনার হাজবেন্ড ছিলেন তাই মানা করতে পারিনি, ঠিকানা দিয়ে দিয়েছিলাম। আপনি জানেন ও কেন এসেছিল? কি জরুরি কথা বলার জন্য এসেছিল? না, কেন এসেছিল? অনিমা হেসে বলল, আমার বাচ্চাটাকে অ্যাবর্শন করাতে। এতে নাকি আমাদের দুজনের ভালো হবে। আচ্ছা আপনিই বলুন, কোনো মা তার সন্তানকে মেরে কিভাবে ভালো থাকতে পারে? আর কোনো বাবাও কি করে নিজের সন্তানকে মেরে ফেলবার কথা বলবার পারে? যতই ডিভোর্স হোক, বাচ্চাটা বাচ্চাটা তো এখনো ওরই আছে। তাহলে কি করে এখনো মানুষ এত জঘন্য হতে পারে? নেহান সবগুলো কথা শুনে কিছু না বলে মেনে গেল। এক গ্লাস পানি এনে অনিমার সামনে দিয়ে বলল, পানিটা খান, ভালো লাগবে। গ্লাসের পানি খেতেই খালি গ্লাসটা নিয়ে পাশে রেখে
কিছুক্ষণ চুপ থেকে নিহান বলল, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।